দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কারের হিড়িক পড়েছে বিএনপিতে। প্রথম ধাপে তৃণমূলের ৭৩ জনকে বহিষ্কারের পর এবার ৬১ জন নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। সমন্বয়হীনতার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রীয় নেতারা বলছেন যে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করা চরম বিশ্বাসঘাতকতা, তাই সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করতেই কঠোর হচ্ছে দল। গেল ১৫ই এপ্রিল স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের কেউ নির্বাচনে অংশ নিলে বহিষ্কারের হুঁশিয়ারিও দেওয়া হয় বিভিন্ন সময়। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা প্রত্যাহার না করায় গেল ২৬শে এপ্রিল ৭৩ জনকে বহিষ্কার করে বিএনপি। এদিকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করায় এবার ৬১ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। নির্বাচনে প্রার্থী হওয়া নেতাদের দাবি, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। কিন্তু এটা ব্যক্তি আমি করছি বললে ভুল হবে। রাজনৈতিকভাবে তৃণমূলের মানুষের সঙ্গে মিশি, তাদের হৃদয়ের স্পন্দন আমরা বুঝি। তৃণমূলের মানুষ চায় নির্বাচন করতে। কেন্দ্র তো আপনার ঘোষণাই দিচ্ছে যে নির্বাচনে যাওয়া যাবে না। তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার লক্ষ্যেই আমার মূলত এই নির্বাচন, কাজেই আমি শেষ পর্যন্ত নির্বাচন করবই। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়া দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। ব্যক্তি হিসাবে যিনি ইলেকশনে অংশগ্রহণ করছেন উনি দলকে ভালোবাসেন না। আমি মনে করি যত বড় শক্তি পদ পদবি তার হোক না কেন, এ বার্তা আগেই তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আমাদের নেতাকর্মীরা চিন্তা করছে যে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে অন্তত কিছুদিন নিরাপদ থাকা যায় কিনা। আমাদের দায়বদ্ধতা হচ্ছে আমাদের সাংগঠনিক শৃঙ্খলাটাকে বজায় রাখা। মানে অল্প পরিমাণে এই কর্মকাণ্ডে জড়িত আছেন তাদের জন্য তো আমরা আমাদের বৃহত্তর অংশকে অসন্তুষ্ট করতে পারি না। তৃণমূলে নির্বাচনমুখিতায় দলের মধ্যে সমন্বয়হীনতা আছে কিনা সেই প্রশ্ন ছিল বিএনপি নেতাদের কাছে। যারা শুনছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাটা নিচ্ছি, এটা অন্যদের জন্য যেমন দৃষ্টান্ত, তেমন যাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি তাদের জন্যও দৃষ্টান্ত। এখানে যদি সাময়িক শূন্যতার সৃষ্টি হয়ও একটা বুদবুদ তৈরি হয়, অচিরেই সেটা আবার মিলিয়ে যাবে। প্রথম, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে নির্বাচন হবে। এবারে যে ৫০ করে দেন, ৫ ৫ ২৫ ২৫০ লোকে বিএনপি থেকে চলে গেলে কিচ্ছু আসে, উদাহরণটা দিবেন দয়া করে। তবে এতে দলে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি বিএনপি নেতাদের। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নুল আবদিন ফারুক। জনাব জয়নুল আবদিন ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি দেখছি যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে এক ধরনের, যদি বলি যে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এরই মধ্যে প্রায় ৭৩ জনকে বহিষ্কার করেছেন, ৬১ জনকে শোকজও করেছেন। তৃণমূলের আকাঙ্ক্ষা বুঝতে কি কোথাও ভুল হচ্ছে কেন্দ্রের? আপনার কাছে কি মনে হয় জনাব জয়নুল আবদিন ফারুক? এরই মধ্যে জানিয়ে রাখি আমাদের সাথে কক্সবাজার পেকো উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শাফায়েত আজিজ রাজু যুক্ত হয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। শুরুতে জয়নুল আবদিন ফারুক, আপনার মতামত জানতে চাই। ডিবিসি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা হলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যারা দলীয় আদেশ অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ব্যক্তি বিশেষের না, দলটা তো ব্যক্তির না, দলটা হলো সাধারণ মানুষের, বিএনপির অগণিত নেতা কর্মীদের। সেই দলে আমরা ইতিমধ্যে বলেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচনের সুষ্ঠু হতে পারে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, সে কারণে আমরা কোনো নির্বাচনে অংশ না করার সিদ্ধান্ত বহাল আছে। সেই কারণে ইতিমধ্যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, একটা উদাহরণ সৃষ্টি করা হয়েছে যে আরো সামনে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপেও যেন কেউ দলের এই সাংগঠনিক নির্দেশ অমান্য না করে নির্বাচনে অংশগ্রহণ না করেন, এই বার্তাটাই পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু জনাব জয়নুল আবদিন ফারুক, আপনার বক্তব্য স্পষ্ট, কিন্তু ধরুন প্রথম ধাপে ৭৩ জন বহিষ্কৃত, পরের ধাপে ৬১ জন শোকজ, আরও তো কয়েক ধাপে নির্বাচন রয়েছে। এই সংখ্যাটিকে কি খুব বেশি বড় মনে হচ্ছে না বিএনপির ক্ষেত্রে? তৃণমূলের নেতা যারা রয়েছেন সেই অর্থে আপনাদের কাছে বিষয়টি কিভাবে পর্যালোচনা হচ্ছে? দেখুন, আমি তো আপনার একটা ইন্টারভিউতে ডিবিসি বলেছিলাম যে আমার কাছে দল সবচেয়ে বড়, ব্যক্তি পরে, দেশ বড়। সে কারণে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটা গঠন করেছিল নির্বাচনমুখী দল, দেশের মানুষের সেবা করার জন্য এই দল।
কিন্তু সেই দল বর্তমান অবস্থায় নির্বাচন থেকে কেন বিরত রয়েছেন সেই বিষয়টা আমরা আপনাদের কাছে জানাবার চেষ্টা করেছি, জনগণকে বুঝাবার চেষ্টা করেছি। সেই জনগণই বুঝ নিয়েই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে নাই, কারণ তারা দিনের ভোট রাতে করে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সরকার গঠন করে। অতএব আমরা মনে করি যে তৃণমূল পর্যায়ে যারা আমাদের এই অংশগ্রহণের নির্দেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমার একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ। আপনি একটু আমাদের সাথে থাকুন। তৃণমূলের একজন নেতা আছেন আমাদের সাথে, জনাব সাফায়েত আজিজ রাজু। তিনি কক্সবাজার পেকুয়া উপজেলা থেকে যুক্ত হয়েছেন। সাফায়েত আজিজ রাজু, আপনার কাছে যেটি জানতে চাই, মানে একজন রাজনীতিবিদ হিসেবে উপজেলা নির্বাচন করা কিংবা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়াটা কতখানি জরুরি, আপনার মতামতটি শুনবো। ধন্যবাদ। আমি উপস্থিত সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পেকুয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে, উপজেলাবাসীর পক্ষ থেকে, এবং আমার সম্মানিত শ্রদ্ধেয় যিনি আমার রাজনৈতিক গুরু আছেন, আমি ওনাকে সালাম জানাচ্ছি। আমি আমার যে অভিমত সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন, তবে সেক্ষেত্রে পরিবেশের একটি বিষয় আছে। পরিবেশটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু নিরাপদ, জনগণের ভোটাধিকার কতটুকু বিষয় স্পষ্ট করা হচ্ছে, সে বিষয়টা একটু থেকে যায়। কিন্তু যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, তাদের জন্য অবশ্যই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন, কারণ রাজনীতিটা না হলে মরে যায়, রাজনীতি থাকে না। এইভাবে যদি একের পর এক আমরা হয়, আমরা কিছু করতে না পারি, কিন্তু আমাদের নেতা কর্মীরা হতাশ হয়ে একসময় পিছু চলে যায়। তারা কোনো না কোনো পার্টির পক্ষে তারা ভূমিকা রাখে। মানে এই ধরনের নির্বাচনে অংশ না নিলে এক ধরনের হতাশা তৈরি হয় স্থানীয় পর্যায়ের নেতা কর্মীদের, যেটি আপনার বক্তব্যে বুঝছি। আরেকটি প্রশ্ন, কেন্দ্রের নির্দেশ অমান্য করেও যদি আপনারা নির্বাচনে অংশ নেন, সেটি আসলে, এবং কেন্দ্র যদি বহিষ্কার করে বিএনপি থেকে, কিন্তু পরবর্তীতে সেটি রাজনৈতিক ক্যারিয়ারে কি কোনো প্রভাব ফেলবে, জনাব সাফায়েত আজিজ রাজু? হ্যাঁ, অবশ্যই প্রভাব ফেলবে। আমি যেটা মনে করি অবশ্যই প্রভাব ফেলবে, এখানে কোনো কিন্তু বা কোনো ডাউট সুযোগ নেই। তো আমরা তারপরও কেন করছি, প্রশ্নটা হচ্ছে আমরা তারপরও কেন করছি? জনগণের চাহিদার প্রেক্ষিতে করছি এবং অপশাসনের বিপক্ষে করছি। তাদের লোকাল যে অপশাসন, অপশক্তি আমরা না করার ফলে যে অপশক্তিগুলো এখানে বসে যাচ্ছে এবং তাদের শিকড় এতটা গভীরে চলে যাচ্ছে, সেখান থেকে একসময় উপড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে না। সেই জন্য আমাদের ফাইট করতে হবে। আমরা আমাদের একটা জায়গা আমাদেরকে করে নিতে হবে, আমাদের নেতাকর্মী যাতে অন্ততপক্ষে একটা এতে থাকে। কারণ আমরা যদি এভাবে ছেড়ে দিই, আমাদের নেতাকর্মীরা কিন্তু ভোটে যাচ্ছে, কাউকে না কাউকে ভোট দিচ্ছে। সেখানে আমরা হয়তো, আমি ভোটে না গেলে আমার নেতাকর্মী আর কাউকে ভোট দিচ্ছে। হ্যাঁ, নেতাদের আপনি বারণ করতে পারেন, কিন্তু কর্মীদেরকে ভোট না দিতে বারণ করে বন্দি করে রাখা যায় না। তারা কারো না কারো পক্ষে ভোট দিতে যায়, পরক্ষণে সেই কর্মীরা আর দলের পক্ষে ফিরে আসে না। তারা ওই মানুষের পক্ষে, ওই ব্যক্তির পক্ষে কোনো না কোনো ফায়দা হাসিল করে তাদের পক্ষে হয়ে যায়, তারা আর ব্যাক করে না। সেজন্য আমি মনে করি এটা একটা প্রতিবাদের ভাষা। যেভাবে আমাদের নেতৃবৃন্দ, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করাটা একটা প্রতিবাদ মনে করেছিলেন, আমিও সেই জায়গা থেকে, সেই স্ট্রেংথ থেকে আমিও মনে করছি আমি যে নির্বাচনে অংশ নিচ্ছি সেটা মানে নির্বাচনে অংশ নেওয়াটাই এক ধরনের প্রতিবাদ বলে আপনি মনে করছেন। অনেক ধন্যবাদ জনাব সাফায়েত আজিজ রাজু। আমি আবারও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের কাছে যেতে চাই। জয়নুল আবদিন ফারুক, আপনি একজন তৃণমূলের নেতার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, সেইটির প্রতি উত্তরে নিশ্চয়ই আপনার বক্তব্য রয়েছে। সেই সাথে আমার একটি ছোট্ট প্রশ্ন, যদি কঠোরতাতেও কাজ না হয় তাহলে পরবর্তীতে কি পদক্ষেপ? আর এক ধরনের সমন্বয়হীনতার অভাবের অভিযোগ রয়েছে, নিশ্চয়ই সেটিরও জবাব দেবেন জনাব জয়নুল আবদিন। আমাদের পেকুয়ার অর্থাৎ কক্সবাজারে যে ভদ্রলোক, এবং উনি অত্যন্ত একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী, আমি ওনাকে অনেক আন্দোলন সংগ্রামে ও অঞ্চলে দেখেছি, শুনেছি ওনার নামও, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো পরিচয় নেই। ওনার কাছে আমার আবেদনটা থাকবে, দলকে ভালোবাসেন আগে, দলের জনগণকে ভালোবাসার জন্যই তো জনগণের পক্ষে আছেন, বিধায়িত আজকে বিএনপি এই পর্যায়ে। তাহলে বিএনপি যদি সত্যিকার অর্থে সরকারের সাথে সমঝোতা করে নির্বাচনে যেত, তাহলে নির্বাচনে 5 সিট, 6 সিট, 10 সিট, 15 সিট, 20 সিট পেত। কিন্তু সেই কারণে বিএনপি মনে করে যে জনগণের ভোটাধিকার যেখানে প্রয়োগ হয় না, সেখানে আপনার মতো পেকুয়ার একজন জনপ্রিয় নেতা নিজকে ভাবছেন, আপনি কেন দল আপনার কাছে বড় হলো না?
দলটি কেন আপনার কাছে বড় চোখে দেখা হলো না, এটাই আমাদের প্রশ্ন থেকে গেল। কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে, এইসব করে আপনি নির্বাচিত হলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আপনি যে জ্বালায় পড়বেন, যে অত্যাচারে পড়বেন, সরকারি আদেশ অমান্য করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, আপনাকে আপনার অ্যালটমেন্ট ন্যায্য দাবি দিবে না, আপনি নেতা জনাব জয়নুল আবদিন ফারুক, নিশ্চয়ই এই বার্তা আপনাদের কর্মীদের কাছে আপনারা পৌঁছেছেন, কিন্তু আমার প্রশ্ন সংক্ষেপে যদি বলেন যে হতাশার কণ্ঠে যে হতাশা আমরা শুনলাম শাফায়েত আজিজ রাজুর দীর্ঘদিন নির্বাচন থেকে দূরে থাকার কারণে, সেই হতাশা মেটাতে আসলে আপনারা নেতা কর্মীদের কি বলবেন? দেখুন, আপনার চোখে হতাশা, আমার চোখে এবং পেকুয়াবাসীর চোখে হতাশা নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মী ইতিমধ্যে জেল খেটেছে, মামলায় আক্রান্ত হয়েছে, মামলা হাজিরা দিচ্ছে, কেউ হতাশ নয়। কিন্তু আমার মনে হয় একটা বিষয় আপনি স্পষ্ট হওয়া উচিত, আমাদের নেতা তারেক রহমান বারবার একই কথা বলছেন যে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য নয়, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলন। সে কারণে পেকুয়াবাসীর কাছে আমার ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, এখনো প্রত্যাহার করে নিন। যদিও আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও বিবেচনা দল করবে। অনেক 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 ধন্যবাদ জয়নুল আবদিন ফারুক এবং শাফায়েত আজিজ রাজু আপনাদের বক্তব্য এবং মতামত জানানোর জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।